নিধির কথা বলিসনি কেন আমাকে? আর তোর উপর দিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, আমাকে একবার বলতি। আপু বসো, নীলা বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হতে বাথরুমে চলে গেলাম, কারণ নীলা আপুর কথার যে কোনো উত্তর আমার কাছে নাই। ফ্রেশ হয়ে আসা মাত্র নে, এগুলো আগে খেয়ে নে। আপু খেতে ইচ্ছে করছে না। খা বলছি। আপুর কথায় নাস্তা করে নিয়েছি। আপু আমাকে আশ্বাস দিচ্ছে একটা কিছু করবে। মাইশা কিছু বলছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না হয়তো। কাল নিধির বিয়ে, আব্বুকে মামা বোঝাতে গিয়েও পারছে না। মামাকে যে কোনোভাবে আটকে দিয়েছে। আব্বু যা বলছে তাই হবে শেষ কথা, কেউ কিছু করতে পারছে না। নীলা আপুর তো আব্বুর সামনে দাঁড়ানোর শক্তি নাই। রাত তখন 3:30। নিধির গায়ে হলুদের কাজ হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। নিধির চোখে পানি ছলছল করছে, কিন্তু মেকআপের ভয় হয়তো একটু মন খুলে কাঁদতে পারছে না। সারাক্ষণ মাইশা আমাকে ফলো করেছিল, কিন্তু আমি এইসব সহ্য করতে না পেরে বাসা থেকে বের হয়ে আসি। এখন আমি মদের আস্তানায় নেশা করছি, মনের কষ্ট দূর করার চেষ্টা। অতিরিক্ত নেশা করার কারণে রাস্তা দিয়ে বাসায় যেতে পারছি না। রাস্তায় একটা গাড়ির সাথে ধাক্কা, তারপর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। নার্স বলে গেল আজ 3 দিন আমি এখানে। তাহলে কি নিধির বিয়ে হয়ে গেছে? ভালোই হয়েছে, জ্ঞান ছিল না, হয়তো সেই কষ্ট সহ্য করতে পারতাম না। কিছুক্ষণের মধ্যে এক ভদ্রলোক আমাকে দেখতে আসেন। শুনছি উনি নাকি আমাকে এখানে এনেছে। ওনার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। লোকটি আমার শরীর কেমন আছে জেনে বাসার ঠিকানা জানতে চাচ্ছে। আমি বাসায় চলে যেতে পারবো বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যেতেই সবাই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আমাকে দেখে আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিছে। মাইশা, নীলা আপু, নিধিকেও দেখছি। ও নিধি মনে হয় বেড়াতে আসছে। কোথায় চলে গিয়েছিলি তুই? আব্বুর সাথে রাগ করে এইভাবে হঠাৎ হারিয়ে যাবি? এই তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তোমাকে ছাড়া কোথায় যাব মা? তবে নিধিকে নিজের চোখের সামনে থেকে বিয়ে হতে দেখতে পারবো না, তাই বাসা থেকে চলে গেছিলাম। আম্মুকে বুঝিয়ে বললাম। আমাকে বলে যেতি। আব্বু কই? আব্বুকে দেখছি না। তোকে আজ 3 দিন ধরে খুঁজে যাচ্ছে। রাতে বাসায় আসে, সকালে খুঁজতে বের হয়, সাথে তোর মামা চাচাও। আম্মুর কথা শুনে মনের ভিতর কেমন আনন্দ অনুভব করছি। অভিমানটা অনেক কমে গেছে। আব্বুকে ফোন দিয়ে আমি এসেছি বলো। নিধি আমার দিকে তাকিয়ে আছে, চেহারার একই অবস্থা। হয়তো আমার জন্য অনেক কেঁদেছে। কেঁদে কি হবে? আব্বু যা বলছে তাই হয়েছে। ভালো থাকিস নিধি, তোকে দেখলে বুকের ভিতর দহন হয়। মনে মনে বলে গেলাম। নীলা আপু আমাকে একটা চট দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আপুকে সামলে নিয়েছি, কিন্তু আপু অনেক বকা দিচ্ছে। কেন এমন করছি? ভালোবাসা কি সব নাকি? মাইশাও মনে হয় কেঁদেছে। আম্মু, নীলা আপুদের চোখের কোটা ফুলে আছে। নিধি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরিপাটি থাকা মেয়েটাকে কেমন নাজেহাল অবস্থায় দেখা যাচ্ছে। নিধি, কেমন আছিস? তোর বর কেমন আছে? বলতে দেরি নিধি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে, আর ছাড়তে চাচ্ছে না। নিধি ছাড়, তুই অন্য কারো বউ, তোর বর দেখলে খারাপ ভাববে। নিধিকে তারপরও সরানো যাচ্ছে না। কেঁদে কেঁদে বলছে, আমি কারোর বউ না, আমি শুধু তোমার। নিধির কথা শুনে থমকে যাই। কি বলছে এসব নিধি? কি বলিস নিধি? তোর বিয়ে হয়নি? নিধিকে বললাম। নিধিকে ছাড়িয়ে নিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, নিধি কি সত্যি বলছে নিধির বিয়ে হয়নি? আমার যে কি আনন্দ লাগছে, তার উপর হাজারো প্রশ্ন জমে আছে। না, রুমে আয় বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল আর বলতে শুরু করলো, গায়ে হলুদের দিন তুই যখন উধাও হয়ে গেলি, আমরা নিধিকে না জানিয়ে তোকে খুঁজতে লাগলাম। সে রাতে তোকে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এটা বুঝে ফেলছি তুই কিছু একটা করে ফেলবি। সারা রাত তোকে
খুঁজে পায়নি। বাসায় সবাই কান্না করছে, কিন্তু তোর আব্বুর জন্য কেউ আওয়াজ করেও কাঁদতে পারছে না। বিয়ের দিন নিধি কাছ থেকে যেন তোর চলে যাওয়ার কথা জেনে যায়। তারপর থেকে নিধির পাগলামি শুরু। নিধি শুধু তোকে ফিরে পেতে চায়। তোর আব্বুকে নিধি তোকে হারানোর ভুলগুলো ধরিয়ে দেয়। নিধি তোকে ভালোবাসে সে কথা সবার সামনে বলে। বিয়ে ভেঙে যায়। তোর আব্বু নিজের সাথে অনেক যুদ্ধ করে, বুঝতে পারছে যে সে কি ভুল করেছে। তোর আব্বু কেঁদে কেঁদে বলতে লাগলো, আজ আমার সুখের জন্য আমার ছেলেটাকে হারাতে হচ্ছে। কে জানে কোথায় আছে এখন। সেই থেকে তোকে খুঁজে যাচ্ছে, আর নিধি শুধু ভালোবাসা হারানোর ভয়ে কেঁদে যাচ্ছে। এই 2 দিন খায়নি কিচ্ছু। আম্মুর কথা শুনে চোখের পানি শুধু পড়ে যাচ্ছে। এবার তাহলে ভালোবাসার মানুষটাকে পাবো। আমি নিধির কাছে গেলাম। নিধি এদিকে আয়। নিধিকে ডাক দিলাম। নিধি আমার খুব কাছে। তোর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম রে নিধি। নিধিকে জড়িয়ে ধরে, কাঁদিস না নিধি, আব্বু আমাদের মেনে নিবে। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। নিধিকে মাইশা নিয়ে গেল আর ঠিক হয়ে গেছে এইসব বলে বোঝাতে লাগলো। আব্বু, মামা, চাচ্চু আমার খবর পেয়ে বাসায় চলে আসলো। আমাকে দেখে আব্বু কিছু না বলেই জড়িয়ে ধরেছে আর বলছে, মাফ করে দে আসিফ, নিধি তোরই হবে। আব্বু আমাকে সব কিছু ভুলে যেতে বলেছে। কালই আমাদের বিয়ে হবে। ফ্রেশ হয়ে সকলে একসাথে খাওয়া দাওয়া করে আব্বুকে ডেকে বললাম, আব্বু, আমার লেখাপড়া শেষ হয়নি, নিধিরও শেষ হয়নি। তাই বলছি কি বলতে চাস? মানে আমিও লেখাপড়া শেষ করি, নিধিও শেষ করুক, তারপর না হয় বিয়ে করব। আমার চিন্তা চেতনা দেখে আব্বু অনেক খুশি। এখন বিয়ে করলে কি হবে? এখন বিয়ে করলে আমি মামার ওখান থেকে পড়তে পারবো না। আর নিধি তো অন্য কোথাও থাকছে না, আমাদের বাসাতেই থাকছে। সমস্যা নাই। আমার কথা আব্বু সম্মতি জানালো। আমি চাই না বিয়ে করে নিধির স্বপ্ন নষ্ট হয়ে যাক, কারণ নিধির স্বপ্ন আমি সব কিছুই জানি। আমরা দুজন দুজনকে সবসময় পাশে চাই, একজন বন্ধুর মতো। শুধু শুধু অসময়ে বিয়ে করার কি দরকার? সবাই খুব খুশি হয়েছে আমার সিদ্ধান্তে। নিধিও অনেক খুশি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার বেশি দিন নাই, তাই আমাকে ঢাকা চলে যেতে হবে। নীলা আপু, মাইশা, মামা মামির সাথেই চলে যাওয়ার সিদ্ধান্ত। কালকেই আমরা রওনা দিব। আমার চলে যাওয়ার কথা শুনে নিধির চোখ ছলছল হয়ে উঠল। সন্ধ্যা হয়ে গেছে। রুমে বসে কথা বলছি। নিধি আমাদের জন্য কি যেন একটা রেসিপি বানাতে গেছে। নিধির রান্নার হাত অনেক ভালো। মাইশা আমাকে বলছে, আসিফ, নিধি আসলে তোকে এত ভালোবাসে? নিধির সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না। আমি জানি, কিন্তু নিধি প্রকাশ করে না। কাল তো আমরা চলে যাচ্ছি, নিধির কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে নিস। নিব। নিধি আমাদের জন্য নুডলস বানিয়ে নিয়ে এসেছে। আমরা খেয়ে সবাই নিধির প্রশংসা করছি। আর প্রিয় মানুষের থেকে প্রশংসা পেতে কার না ভালো লাগে? নিধি অনেক আনন্দ পাচ্ছে। নিধি, আমরা কিন্তু মাঝে মধ্যে আসিফের সাথে আসবো তোমার হাতে রান্না খাবার জন্য। আচ্ছা আপু, ঠিক আছে। যে যার রুমে ঘুমাতে চলে গেছে। নিধি আর আমি পাশাপাশি বসে আছি। নিধি তার মাথা আমার কাঁধে রেখে চোখ বন্ধ করে আছে। মনে হচ্ছে যেন ঘুমন্ত পড়ি আমার কাঁধে শুয়ে আছে। নিধি, কালকে তো চলে যাব। ভুলে যেও না কিন্তু আমাকে। যখন ফ্রি হবা কল দিবা। নিধি কাঁধে মাথা রেখে দুহাত দিয়ে জড়িয়ে ধরে, আচ্ছা যাব না, তোর স্বপ্ন পূরণের পথে থাকবি। তোমাকে খুব মনে পড়ে আমার, তোমাকে খুব মিস করি। আমিও, কারণ আমি তো তোকে জীবন দিয়ে ভালোবাসি। নিধি, চল ছাদে যাই। দেখ, চাঁদটা আজ পূর্ণতা পেয়েছে। আমাদের ভালোবাসার মতো করে। নিধি, আমি ছাদের এক কোণে বসে আছি। নিধি আমার খুব কাছে। চাঁদের আলোয় নিধিকে খুব মায়াবী লাগছে। নিধি আমাকে জড়িয়ে আছে। নিধির কপালে হালকা একটা পরশ দিয়ে বসে বসে ভবিষ্যৎ প্ল্যান করছি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করিনি। দিনের আলো ফুটতে শুরু করে দিছে। নিধি এখনও ঘুমিয়ে আছে আমার বুকে মাথা রেখে। নিধি, ওঠ। নিধিকে ডেকে তুললাম। আর একটু থাকি। বাসার সবাই দেখছে তুই আমার বুকে। কই? মিথ্যা বললাম। নিধি লাফিয়ে উঠে দেখে কেউ নাই। আমি হাসছি নিধির ভয় আর লজ্জা দেখে। তুমি আমাকে ভয় দেখালে কেন?
তুমি তো শুধুই আমার, অন্যরা দেখলে কি হয়েছে? তাই তাহলে এদিকে আসো। নিধি হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। আমিও রুমে এসে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পর মাইশার ডাক। আসিফ ওঠ, দেরি হয়ে যাচ্ছে, বাস মিস করব। যা আসছি। আসিফ কাল রাতে কি হয়েছে সব দেখেছি আমি। কি দেখেছিস? ভয়ে ভয়ে আর ভয় পাচ্ছি কেন? আরে ভয় পাচ্ছি কেন, জড়িয়ে ঘুমিয়েছি, আর তো কিছু হয়নি। কি দেখেছিস তুই? তোদের রোমান্স। ভালো করছস। এখন যা ভাগ। মাইশাকে পাঠিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে রেডি হচ্ছি। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নিধির কাছে গেলাম। নিধির চোখে পানি। হয়তো চেয়েছে আপন করে পেতে, কিন্তু কি করবে? এতে করে তো তার স্বপ্ন হাতছানি দিয়ে হারিয়ে যাবে। হারিয়ে যেতে পারে আমার স্বপ্নগুলো। তাই তো দুজন দুজন থেকে অনেক দূরে থাকতে হবে। নিধি, নিজের খেয়াল রাখিস। আমি বাসায় গিয়েই ফোন দিব। তুমিও রেখো। তারপর চলে আসলাম ঢাকা। রুমে এসে ক্লান্ত লাগছিল, তাই দিলাম এক ঘুম। উঠলাম বিকেল 4টায় মাইশার ডাকে। মাইশা আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছু। এখন মাইশাকে শেয়ার করি। মাইশাও আমাকে তার জীবনের গল্পটা শেয়ার করেছে। মাইশার জীবনের গল্পটা যখন শুনি তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আপনারা শুনবেন মাইশার জীবনের গল্প? তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আসিফ ওঠ, তিথি সাদিয়া এসেছে। রুমে আসতে বল। যা। চোখ বন্ধ করেই বললাম। আমরা তোর রুমেই, ওঠ। দুজন সমানে বলল, কী রে তোদের কি অবস্থা? চোখ কসলাতে কসলাতে বললাম, তোর এই অবস্থা কেন? কেন তোরা জানোস না মাইশা তোদের কিছু বলে নাই? না, মাইশা তো বলল তোর চাচাতো বোনের বিয়ে, তাই নাকি নীলা আপুর সাথে তোদের ওইখানে যাবে। বিয়ে ছিল, কিন্তু আমার কারণে হয়নি। কেন? তুই আবার কি প্যাঁচ লাগাইছস? তাহলে শোন, সব কথা খুলে বললাম। কাউকেই জানাইনি। নীলা আপু মাইশা যাওয়ার পর শুনছে। আচ্ছা চল এখন। কোথায়? ফুচকা খেতে যাব, আর সব খরচ আমার। কি তুই? সবাই অবাক হয়ে তাকিয়ে আছি। সাদিয়া তো সেই লেভেলের কিপটা। আমি। চল। আচ্ছা তোরা দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি। বাথরুম থেকে চেঞ্জ করে আসলাম। বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরলাম। অনেক দিন পর মনটা ফ্রেশ লাগছে। কি যে ডিপ্রেশনে ছিলাম। সাদিয়া তিথি অনেক দুষ্টু, সব সময় খোঁচা দিয়ে কথা বলে। ফুচকা দোকানের কাছে এসে দেখি সাদিয়ার বয়ফ্রেন্ড বসা। তাহলে এই পোলার টাকা হাতানোর জন্য আসছে। হাই সাইফুল, সরি দেরি হয়ে গেল। না ঠিক আছে। বেচারা হয়তো ভেবেছিল সাদিয়ার সাথে একান্ত সময় কাটাবে, কিন্তু দল নিয়ে আসছে সাদিয়া। দুলাভাই কেমন আছেন? সাদিয়ার বফ নতুন ব্যবসা দিছে। ভালো, বসো। একে একে তিথি মাইশা কথা বলে। ফুচকার অর্ডার করলো। সাদিয়াকে সাইফুল ইশারায় ডাকছে, কিন্তু সাদিয়ার কোনো রিয়াকশন নাই। বেচারা মন খারাপ করে রেখেছে। আমরা নিজেরা মজা করে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। নীলা আপুর ফোন, না গেলে খবর আছে। আমি মাইশা চলে আসলাম। এইভাবে মজা করে আনন্দের কাটছে জীবন। কলেজ মাতিয়ে রেখে আমরা 4 জন, কেউ কিছু বলার সাহস নাই। ইন্টার সেকেন্ড ইয়ার আমরা। মাইশার বিয়ে দেখছে মাইশার আব্বু, কিন্তু মাইশা বিয়ে করবে না। কি করবে? আমার কাছে বুদ্ধি চাইছে। যেভাবেই হোক বিয়ে ভাঙতে হবে। আমি কিছু বলতে পারি নাই। কিছুক্ষণ আগে মাইশা আমাকে তাদের বাসায় যেতে বলছে। বাসায় যাওয়ার পর পড়লাম এক চরম বিপদে। মাইশা বিয়ে ভাঙার জন্য আমার সাথে রিলেশনে আছে বলে দিছে। আসিফ, আমরা তো জানতাম তোমরা খুব ভালো বন্ধু। জি আঙ্কেল, আমিও তাই জানতাম। ভয় পেও না, তুমি তো ভালো ছেলে। তোমার আব্বুর সাথে আমি কথা বলতে চাই। আমি মাইশার দিকে রাগ নিয়ে তাকাইছি। মাইশা আমাকে কিছু একটা করতে বলতেছে। আঙ্কেল, মোবাইলটা বাসায় রেখে আসছি। সমস্যা নেই, মাসের কাছে দিয়ে দাও। আমি মিথ্যা বললাম। আঙ্কেল উঠে চলে গেছে নিজ রুমে। আমি সোজা গিয়ে মাইশাকে বললাম, আমি পারবো না, আমি সব বলে দিব। নিধি শুনলে কষ্ট পাবে। তোর কিছু করতে হবে না, আমি নিজেই করব। মাইশা এটা কি হলো? আমি পারবো না তোকে বিয়ে করতে। তোকে বিয়ে করতে কইছে কে?
তাহলে আঙ্কেলকে আমাকে বিয়ে করবি বললি কেন? আমাদের নাকি প্রেমের সম্পর্ক। আরে বোকা, আব্বু আমার জন্য ছেলে দেখছে। বিয়েটা আটকানোর জন্য অভিনয় করছি। শুধু তুই আমাকে সাহায্য কর। নিধি শুনলে কি হবে? কেউ কিচ্ছু জানতে পারবে না। এখন নীলা আপুর কাছে চল। নীলা আপুই পারে এই বিপদ থেকে উদ্ধার করতে। আমরা নীলা আপুর কাছে গিয়ে সব খুলে বললাম। নীলা আপুকে খুব চিন্তিত মনে হচ্ছে। নীলা আপু আমাদের ছোটদের সকল সমস্যা সমাধানের মূল মন্ত্র। আসিফ, এক কাজ কর। বলো আপু। তুই মাইশার আব্বুকে আমার আব্বুর নাম্বার দিয়ে দে। আমি আব্বুকে কি করতে হবে বলে রাখবো। নীলা আপুর বুদ্ধি কাজ করবে আশা করি। ঠিক আছে। মাইশা, তুমি কিছু বলবা না। শুধু বলবা তুমি আসিফকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। আচ্ছা আপু। মাইশা যাওয়ার সময় মামার নাম্বার নিয়ে গেছে। রাত হয়ে গেছে। নিধির সাথে আজ কথা হয়নি। নিধিও আমাকে ফোন দিচ্ছে না। নিধি এখন সন্ধ্যার পর ফোন দেয় না, কারণ আমি এখন ফাইনাল ইয়ারে। নিধিকে ফোন দিলাম। হ্যালো নিধি, কেমন আছিস? ভালো না, তোমাকে দেখতে মন চাচ্ছে। আমারও তোকে খুব দেখতে ইচ্ছে করে। তোমার পড়ালেখা কেমন চলছে? ভালোই। তোর? ভালো। নীলাপুর কি খবর? ভালোই। নীলা আপু তোকে বেড়াতে আসতে বলেছে, আসবি? নীলাপুর সাথে কথা বললেই তো যেতে বলে। কাল আমাকে রিসিভ করতে এসো। কালই আসবি তুই? কেন, তুমি চাও না? সমস্যা হবে তোমার? আরে না পাগলি, রওনা দিয়ে ফোন দিস। অনেক রাত হইছে, এখন রাখি। বাই। বাই। এটা কি হলো? কাল যদি নিধি এসে মাইশার কাণ্ড দেখে তাহলে তো নিধি অনেক কষ্ট পাবে। আর এই কথা আব্বু শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আর নিধিকে আসতে মানাও করতে পারবো, কারণ নিধি কোথাও যেতে চায় না। অনেক জোর করে নীলা আপু রাজি করিয়েছে। নীলা আপুর হেল্প দরকার এখন। নীলা আপুর রুমের সামনে ডাকতে শুরু করলাম। নীলা আপু, দরজা খুলো, কথা আছে। কি কথা? নীলা আপু দরজা খুলে, আপু নিধি নাকি কাল এখানে আসছে। ও, তোকে তো বলাই হয়নি। নিধিকে অনেক বলে রাজি করিয়েছি। আপু, মাইশার ব্যাপারটা জানলে? নিধি কিছুই বুঝতে পারবে না। তাই যেন হয়। রুমে গিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই পেছনে বাঁশ আর হারিকেন দেখতে পাই। সকাল হয়ে গেছে। মাইশা ফোন দিছে তাড়াতাড়ি যেন তাদের বাসায় যাই। আল্লাহ জানে কি বিপদে পড়ি। বাঁচাবে কে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি। তোমার আব্বুর সাথে কথা হয়েছে আমার, সেই বিয়েতে রাজি, কিন্তু কতগুলো শর্ত দিছে। কি বলেছে? এখন বিয়েটি হবে না, তোমাকে চাকরি পেতে হবে। আমিও এটাই চিন্তা করছি। এখন মাইশাকে বিয়ে না দেওয়াটাই ভালো। তোমরা ভালোভাবে লেখাপড়া করো, সময় হলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে করিয়ে দেব। আঙ্কেলের কথা শুনে ভালোই লাগছে। মাইশা মনে মনে অনেক খুশি। মামা তো পাক্কা খেলোয়াড়, ভালোভাবেই খেলেছে তাহলে। মাইশা আমাকে নিয়ে গেল রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য। আমিও সকালের নাস্তা বিরিয়ানি দিয়ে শুরু করছি, কারণ এটা আমার খুব ফেভারিট তো তাই। নিধির ফোন। হ্যালো নিধি, কই তুই? এই তো চলে এসেছি, 10 মিনিট লাগবে। তুমি বাস স্ট্যান্ডে তো? আসছি, এসে ফোন দিস। ওকে। আচ্ছা, দেরি করবা না, আমার ভয় লাগতেছে। আচ্ছা। ফোন রেখে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। নিধি আসবে? তাড়াতাড়ি চল। নিধি আসবো? চল। বিল দিতে গিয়ে দেখি সাদিয়ার বফ। তাহলে এটাই সাদিয়ার রেস্টুরেন্ট? আরে দুলাভাই, কি খবর? এটা আপনার রেস্টুরেন্ট? ভালোই তো। ভাইয়া, কেমন আছেন আপনারা? ভালো। দুলাভাই, মাইশা বিলটা দে। না না, কি বলেন, লাগবে না, আপনারা তো আমার আত্মীয়। তাই? আচ্ছা ঠিক আছে, একটা কাজ আছে, পরে আরেকদিন আড্ডা দিব। বাই। ঠিক আছে। আমরা একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে নিধির অপেক্ষা করছি। নিধি জানে আমরা বেস্ট ফ্রেন্ড, তাই মাইশাকে দেখলে রাগ করবে না। নিধি বাস থেকে নামতে দেখে এগিয়ে গেলাম আমরা। নিধি আসতে সমস্যা হয়নি তো? না, তবে ভয় করছিল খুব। একা তো। হাই, কেমন আছো নিধি? ভালো। মাইশা, তুমি? ভালো। আমরা একটা সিএনজি নিয়ে বাসায় আসলাম। বাসায় যাওয়ার পথে মাইশার আব্বু সামনে পড়ছে। কি জামাই বাবাজি, কি এটা? আঙ্কেল, আমার চাচাতো বোন।
নিধি আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, মনে হয় কাঁচা খেয়ে ফেলবে। মাইশা, তোর বাপি কি বিপদে ফেললো রে? আচ্ছা যাও, উপরে যাও, আমি একটু ঘুরে আসি। হুম, আমরা উপরে উঠতেছি। আসিফ, উনি তোমাকে জামাই বাবাজি কেন বললো? বাসায় চল, সব কিছু বলছি। তারপর বাসায় গিয়ে নিধি সবার সাথে দেখা করে। ফ্রেশ হয়ে আমাকে জামাই কেন বলছে তার উত্তর শুনতে বসতে আছে। নীলা আপু, মাইশা সবাই আছে। নিধিকে সব কিছু বুঝিয়ে বললাম। নিধি আমাদের এই অবস্থার কথা শুনে হাসতে লাগলো। যাই হোক, ভুল তো বুঝেনি। আজ আমরা ঠিক করলাম ছাদে একটা পার্টি দিব। যেই ভাবা সেই কাজ। হালকা খাবার আয়োজন করলাম। তিথি, সাদিয়া সবাই থাকবে। কিন্তু হঠাৎ মাইশার আব্বু আমাকে আর নিধিকে তাদের বাসায় দাওয়াত দিয়ে গেল। রাতে একসাথে খাবে, তাই নিধিকে যেহেতু আগে থেকে সব কিছু বলে রাখছি, সো এখন অভিনয়টা ঠিকঠাকভাবে করতেই হলো। সন্ধ্যায় মাইশাদের ওখানে খেতে গেলাম। আঙ্কেলকে সালাম জানিয়ে খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আঙ্কেল নিধিকে উল্টাপাল্টা প্রশ্ন শুরু করে দিছে। নিধি, তুমি জানো তো মাসির সাথে যে আসিফের বিয়ে ঠিক হয়ে আছে? জি, আজই জানলাম। আমার মনে হয় বাসার কেউ জানে না। জানো তো আসিফের আব্বুর সাথে কথা হয়েছে? ও আচ্ছা, কবে বিয়ে ঠিক হয়েছে আঙ্কেল? এই তো পরীক্ষার পর। ভালো। এদিক দিয়ে তিথি ফোন দিচ্ছে ছাদে যাবার জন্য। আঙ্কেলের কাছে বিদায় নিয়ে ছাদে চলে গেলাম। তারপর নিধিকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই অনেক খুশি আমার ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে, যার জন্য আমি মরে যেতাম, যার বিয়ে আটকিয়ে অন্য কারো হতে দেয়নি। কিছুদিন ঘোরাঘুরি আর মজা করে মাইশা আজ চলে গেছে। মনটা খারাপ হয়ে আছে। আমি বাড়িতে যাব 10 দিন পরে। নিধিকে অনুরোধ করে বলে দিছি যেন বাসায় আমার আর মাইশার প্যাচগুলো বাসায় না জানায়। দুপুরের দিকে খুব বমি বমি ভাব পাচ্ছিল। বাথরুমে গিয়ে বমি করলাম, মুখ ভর্তি রক্ত। খুব ভয় পেয়ে যাই, কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে চলে যাই। ডাক্তার আমাকে পরীক্ষা করে এমন কিছু বলল যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বসা থেকে দাঁড়াতে পারছি না, চারদিক যেন অন্ধকার হয়ে আসছে। মাইশা আমাকে ফোন দিয়ে যাচ্ছে। হ্যালো মাইশা, বল। আমি কই তুমি? বাসায় নেই, কখন থেকে ফোন দিচ্ছি। মাইশার আগের সুরে বলছে। কেন, কি হয়েছে? নিজেকে কন্ট্রোল রেখে বলছি। রাফি ফোন করেছে। ফোন করলে কথা বল। বলছি তো, রাফি আমাকে আবার ফিরে পেতে চাই। এত কিছুর পরও তুই ফিরে যাবি? আমি হাসপাতালে থেকে বের হচ্ছি আর হাঁটছি। দেখা করতে বলছে, চলো যাই। আমি একটা কাজে আছি, তুই যা। আমি ফোনটা রেখে দেই। রাফি হলো মাইশার খালাতো ভাই। আমার সাথে মাইশার পরিচয় হওয়ার আগেই রাফির সাথে রিলেশন ছিল মাইশার। আমার সাথে যখন মাইশার বন্ধুত্ব হয় তখন থেকে মাইশা আঠার মতো লেগে আছে। আমি মাইশাকে প্রথমে এড়িয়ে চললেও পরে মাইশাকে রেসপন্স দিতে শুরু করি। একসাথে কলেজ যাওয়া, বাসায় আসা, ঘুরতে যাওয়া, বিভিন্ন ট্যুরে যাওয়া, আরও কত কি। আমার মনে হয়েছিল দুটি দেহে একটি প্রাণ। কেউ কাউকে ছাড়া কিছু বুঝতাম না। রাফির সাথে সময় কাটানোর থেকে মাইশা আমার সাথে বেশি সময় কাটাতো, তাই তো মাইশাকে ভুল বুঝতে শুরু করে রাফি। একদিন রাফি আমাদের একসাথে ফুচকা খেতে দেখে, তখন সে এসে মাইশাকে যা তা বলে অপমান করে। মাইশা সেদিন অনেক কাঁদে। রাফি ভেবে নিয়েছিল আমার আর মাইশার প্রেম চলছে। আমি রাফিকে বোঝাতে চাই, কিন্তু রাফি আমাকে একটা চড় মারে। কিন্তু আমি হাল ছাড়িনি, প্রতিনিয়ত রাফিকে বোঝানোর চেষ্টা করেছি। সেদিন ফুচকার দোকান থেকে মাইশা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে, আর রাফির সাথে যোগাযোগ রাখে নাই। কিন্তু মাইশা বলেছিল রাফিকে নিয়ে তার জড়িয়ে থাকা কষ্টের কথা। মাইশা তখন 9ম শ্রেণীতে পড়তো, আর রাফি এইচএসসি দিবে। মাইশাকে রাফি প্রপোজ করে ফেলে। মাইশা তখন ভালো করে বুঝতেও শিখেনি। মাইশার রাফিকে অনেক ভালো লাগতো। স্মার্ট, ভদ্র ছেলে রাফি। 1 বছর তাদের প্রেম ভালোই চলে যায়। রাফিও সেই পরীক্ষায় ফেল করে বসে। রাফির বাসায় চলে বিশ্বযুদ্ধ। রাফির মা ছিল অনেক রাগী। যেভাবেই মাইশার সাথে রাফির সম্পর্ক জেনে যায় মাইশার বড় খালা। রাফি ছিল অনেক বড়লোক বাপের ছেলে, মাইশাদের থেকেও অনেক গুণ। রাফির মা ব্যাপারটা জেনে রাফির ফেল হওয়ার পেছনে মাইশাকে দোষারোপ করতে থাকে। সোজা চলে আসে মাইশাদের বাসায়। মাইশার আব্বু রাফির মাকে অনেক সম্মান করে, বড় বোন বলে কথা। রাফির মা এসে
মাইশার আব্বুকে নানাভাবে অপমান করে। মেয়েকে দিয়ে সম্পদ হাতানোর কথাও বলে রাফির মা। মাইশাকে তো বাজে মেয়ে, এই মেয়ে সেই মেয়ে বলে যায়। সেই দিন থেকে মাইশার বাবা ও তার খালার সম্পর্ক শেষ হয়ে যায়। মাইশাকে মাইশার আব্বু অনেক মারে, যাকে কোনো দিন গায়ে হাত তুলে দেখে নাই সেই মাইশাকে অনেক মেরে নিজের অপমান ঢাকতে চেয়েছে। মাইশা সেদিন অনেক কাঁদে। মাইশা এত কিছু বুঝতো না, শুধু মাঝে মাঝে ফোনে কথা হতো আর রাতে মেসেজ। মাইশা সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে, কিন্তু নীলা আপুর জন্য সে এটা করতে পারে নাই। ডিপ্রেশনে ছিল মাইশা অনেক দিন। তবে রাফি সবসময় মাইশার খবর রাখত। মাইশা প্রথমে যোগাযোগ রাখতে চায়নি, তবে রাফি মাপ চায় তার আম্মুর ব্যবহারের জন্য। এরপর থেকে তাদের কথা হতো খুব গোপনে, তবে দেখা করিনি একান্তভাবে। মাঝে মাঝে মাইশার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো রাফি, কথা হতো কিছু। মাইশা যখন কলেজে ওঠে তখন আমার সাথে পরিচয়। মাইশার আর কোনো ছেলে ফ্রেন্ড নাই আমি ছাড়া। মাইশা সব কিছু শেয়ার করেছিল, শুধু রাফির সাথে হওয়া সম্পর্ক ছাড়া। আমি রাফিকে চিনতাম না। সেদিন যখন মাইশার সাথে ফুচকা খেতে যাই সেদিন সব কিছু জানতে পারলাম। মাইশাকে ভুল বুঝে রাফি ব্রেকআপ করে নেয় আর কয়েকটি বাজে কথাও বলে। আমি রাফিকে অনেক বুঝিয়ে আসল সত্যটা বলি। রাফি হয়তো আজ তার ভুল বুঝতে পেরেছে, তাই দেখা করতে চাই। মাইশা আমাকে যেতে বললেও আমার তো মরণ ব্যাধি ধরেছে। বিকেলের দিকে কাউকে কিছু না জানিয়ে অন্ধকার রুমে শুয়ে আছি আর নিজেকে প্রশ্ন করছি, আর কয়েকদিন হয়তো যে কোনো সময় এই অন্ধকারকে আপন করে নিতে হবে। আর আম্মু, আব্বু, নিধি, মাইশা, নীলা আপু, মামা সবার ভালোবাসা খুব মনে পড়ছে। তাদেরকে কিভাবে জানাবো আমার ব্লাড ক্যান্সার? অন্ধকারকে খুব আপন মনে হচ্ছে। খুব ডিপ্রেশনে চলে যাই। কিভাবে বলবো নিধিকে যে আমাকে এত ভালোবাসে? নিধি কি খুব সহজে মেনে নিতে পারবে? পারবে আমার আম্মু মেনে নিতে? তাহলে কি আমি এটা গোপন রাখবো? ঠিক করলাম, বিষয়টা গোপন রাখবো। কাউকে কিছু বুঝতে দিব না। সেদিন বাসা থেকে বের হই না, কোনো কিছুতে মন বসে না। নীলা আপু, মাইশা আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি কিছু হইনি বলে গেছি। বাসা থেকে 2 দিন বের হইনি। আমার এমন পরিবর্তন প্রায় সবার চোখে পড়ছে। মাইশা আমাকে জোর করে ছাদে নিয়ে গেছে। নীলা আপু আমার মন ভালো করানোর জন্য মজার মজার কথা বলছে। ছাদে গিয়ে এক কোণে বসে আছে। এ 2 দিন ভালোভাবে খাওয়া দাওয়া করি নাই। মাইশা আমাকে তার মাথায় হাত রেখে কসম কাটিয়ে বলছে, কি হয়েছে আমার? আসিফ, কি হয়েছে আমাকে বলো প্লিজ। কিছু না, এমনি মন খারাপ। আমি কথা লুকাচ্ছি। আমার মাথা ছুঁয়ে বলো কি হয়েছে। কিছু না, সাথে সাথে রক্ত বমি করছি। এই, কি হয়েছে তোর? বমিতে রক্ত কেন? নীলা আপু, নীলা আপু। কাউকে বলিস না মাইশা, কথা দে কাউকে বলবি না। আমার তো ব্যাপারটা ভালো মনে হচ্ছে না, ডাক্তারের কাছে চল। বমি করেই যাচ্ছি। মাইশা আমাকে টেনে পানি দিয়ে মুখ পরিষ্কার করে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। নীলা আপুকে মাইশা সব কিছু বলে দিছে। নীলা আপু মামা মামিকে নিয়ে হাসপাতালে চলে গেছে। আমি তো জানি আমার কি হয়েছে। ডাক্তার আমাকে ডেকে চিনে ফেলে। তোমাকে না বললাম এই রোগের ইমার্জেন্সি চিকিৎসার দরকার? এখন তোমার কন্ডিশন কেমন হতে পারে ধারণা আছে? ডাক্তার বলে যাচ্ছে, আমি চুপ করে আছি কারণ মামা মামি, মাইশা, নীলা আপু সবাই এখানে আছে। সবাই আমাকে বকছে কেন জানাইনি। এইরকম একটা বিষয়। ডাক্তার আমাকে কি যেন সুই দিল। আমি ঘুমিয়ে যাই। যখন চোখ খুলে দেখি আম্মু, আব্বু, নিধি, চাচা, মামা, মামি, মাইশা, নীলা আপু সবাইকে দেখতে পেলাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। নিধির চোখ ফুলে আছে, মনে হয় এতক্ষণ কান্না করে গেছে। আম্মু আমাকে বকা দিচ্ছে, বলছে কেন জানাইনি, যদি আমার কিছু হয়ে যেত। ডাক্তার এসে বলে গেছে চিন্তার কোনো কারণ নেই, এটা প্রাথমিক পর্যায়ে ছিল, এটি এমনিতেই সেরে যাবে। মেডিসিন লিখে দিছে। শুনছি 3 দিন পর নাকি জ্ঞান ফিরেছে। তাহলে 3 দিন কি হয়েছিল আমার সাথে? প্রশ্ন থেকেই যায়। আমাকে সোজা আমাদের বাসায় নিয়ে আসা হয়। আমার মনে হয় অপারেশন হয়েছে।
বুকের কাছে কাটা দেখা যাচ্ছে। নিধি আমাকে সেবা যত্ন করে ভালো করে তুলেছে। মাইশা, নীলা আপু আমাকে মাঝে মাঝে দেখতে আসতো। আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা আর মাত্র 23 দিন। আমি তো এখন প্রায় সুস্থ। আমি আবার ঢাকা যেতে হবে, সেখানে আমাকে অসুবিধে হবে না। নীলা আপু, মাইশা তো আছেই। বাসা থেকে বিদায় নিয়ে চলে আসলাম ঢাকায়। আমাকে দেখার জন্য অনেক বন্ধু বান্ধবী আসছে। কাল থেকে কলেজ যাব, কোচিং করতে হবে। এই কয়েকদিন না হলে সমস্যায় পড়ে যাব। এদিক দিয়ে নীলা আপুর বিয়ের কথা চলছে, মনে অনেক আনন্দ লাগছে। নীলা আপুর বিয়েতে অনেক মজা করব, কিন্তু বিয়ে নিয়ে চলছে সঞ্চয়। বিয়ে হবে কি হবে না। তেমনি চলছে আমাদের পরীক্ষা নিয়ে, কারণ বর্তমান পরিস্থিতির কথা সবাই জানেন। একটি ভাইরাস থমকে দিয়েছে পুরো দুনিয়াটা। সেই ভাইরাস চলে এসেছে আমাদের দেশেও। এখনও মহামারী আকার ধারণ করেনি, যে কোনো সময় দেশ লকডাউন করে দিতে পারে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানাচ্ছে। বিয়ে টিয়ে বন্ধ করে রেখেছে, কিন্তু ছেলে চাচ্ছে বিয়েটা ঘরোয়াভাবেই হবে। মামাও রাজি, তাই বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। পরীক্ষার আছে 5 দিন। শিক্ষামন্ত্রী বলেছে আপাতত পরীক্ষা স্থগিত। আপুর বিয়ে আজ হয়ে যাবে। ছেলের পরিবার মামার পরিবারের অনেক ভালো সম্পর্ক, তেমনি নীলা আপু ও ছেলের সম্পর্ক বন্ধুত্বের। শুনছি ওদের রিলেশন আছে। যেইভাবেই হোক খুব গোপনে বিয়েটা হয়ে গেছে। আপুকে বিদায় দিতে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠলাম, কারণ নীলা আপু আমাকে নিজের ভাইয়ের মতো আদর ভালোবাসা দিয়েছে। আপুর অভাব পূরণ করেছে, সব বিপদে পাশে থেকেছে। আপুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম, আপুও কান্না করছে। আপু আমাকে আদর করে নিজের খেয়াল রাখতে বলে চলে যায়। আমি ছাদে বসে কাঁদছি, আপুর কথা খুব মনে পড়ছে। এভাবেই প্রতিটি মেয়েকে তাদের নিজের পরিচিত ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে হয়। কত কষ্ট তাদের মনে, তারপরও সংসার টিকিয়ে রাখার যুদ্ধ। আবার যখন ছোটোখাটো বিষয় নিয়ে শাশুড়ি, ননদ, দেবর কথা শোনায়, সেগুলো হয়তো কলিজা ছিঁড়ে যায়। কারণ প্রত্যেকটা মেয়ে তার বাবা মার কাছে রাজকন্যা। আমাদের ছেলেদের কি করা উচিত? মেয়েদের এই ত্যাগগুলোকে ভালোবাসায় ভুলিয়ে দেওয়া। মানুষ মাত্রই ভুল, সেই ভুলগুলোকে পিছন থেকে নয় সামনে থেকে শুধরিয়ে দেওয়া। ছাদের এক কোনো কান্না করছিলাম, মাইশা পেছন থেকে এসে বলছে, কান্না করছিস? মাইশার কণ্ঠটাও ভার ভার লাগছে। মাইশা আপুর কথা খুব মনে পড়ছে রে। মাইশার দিকে তাকিয়ে দেখি মাইশার চোখেও পানি। আসলে নীলা আপু আমাদের সকল বিপদে আগলে রেখেছে, এগিয়ে এসেছে, আমার আপুর অভাব পূরণ করেছে। আপুর জন্য আমার অমন কেন করছে? এখন আর আপু আগের মতো আমাদের খবর রাখতে পারবে না। আপন মানুষগুলো পর হয়ে যাবে, ভাবতেই বুকটা কেঁপে ওঠে। সব মেয়েদেরকেই একদিন বাবার কোল ছেড়ে পরকে আপন করতে হয়। মোবাইল বাজছে, নীলাপুর ফোন দেখে অবাক হয়ে গেলাম। ভিডিও কল করেছে। হ্যালো আপু। কে রে? আসিফ, কি করিস? শুনলাম আমি চলে আসার পর নাকি অনেক কান্না করেছিস। আপুকে বললাম। নীলা আপু সাজানো রুম থেকে বলছে আপুর চোখগুলো ফুলে আছে। কে বলেছে আপু? আমি মাইশার সাথে ছাদে এসে কথা বলছি, কিন্তু আপুকে দেখে চোখের পানি লুকাতে পারলাম না। ওই কাঁদবি না, আমি কালই চলে আসবো। দুলাভাই কই? এখানেই আছে, দেই কথা বল। হাই দুলাভাই, কেমন আছেন? ভালো, তোমরা কেমন আছো? শুনলাম আপুর জন্য নাকি কান্না করছো। আপুকে খুব ভালোবাসি, আপুকে কষ্ট দিবেন না প্লিজ। ঠিক আছে, তোমরা কেঁদো না, কালই দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা আপু, রেখে দেই, কাল কথা হবে। আমি মাইশা অনেক রাত হওয়াতে বাসায় চলে আসলাম। আপনাদের বলা হয়নি, মাইশার সাথে রাফির রিলেশনটা আবার জোড়া লেগেছে, কিন্তু মাইশার শর্ত ছিল আমার সাথে সারা জীবন সম্পর্ক রেখে যাবে, কোনো বাধা দিতে পারবে না। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। নীলা আপুকে আনতে যেতে হবে। আপুর শ্বশুরবাড়ি তেমন দূরে না, কাছেই যেতে 10 মিনিট লাগবে। মামা আমাকে ডেকে দিলেন। মাইশা রেডি হয়ে গেছে, আমাকে রেডি হতে বললেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে মাইশাকে ডেকে আনতে গেলাম। আরেকটা কথা বলা হয়নি, মাইশার আব্বু কিন্তু আমাদের পুরো এলাকা পরিচয় করিয়ে দিছে। আমি মাইশাকে বিয়ে করছি। এলাকার লোকজন আমাকে জামাই জামাই বলে ডাকে।
মাইশা আমি একসাথে গেলে তো অনেক পিচ্ছি এসে বলবে, আপু এইটাই কি দুলাভাই? আমি পড়ছি মাইনকার চিপাই। রাফি এই নিয়েও অনেক রাগারাগি করছে, কিন্তু এখন সব কিছু ভালোভাবেই জেনে গেছে, তাই আর কিছু বলে না। তবে মাইশার আব্বু মাইশা আর রাফির সম্পর্কের কথা জানে না। মাইশা রাফিকে এক করে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মাইশাকে ডেকে নিয়ে বেরিয়ে পড়লাম নীলা আপুর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সাজিদ কালকে আপুর সাথে গিয়েছিল। সাজিদ এবার এসএসসি দিয়েছে, কলেজে উঠবে। মামা বাজারে গেছে কি যেন আনার জন্য, মিষ্টি হয়তো নিয়ে যাবে। মামা মামি মাইশা গাড়ি নিয়ে নীলা আপুর বাসার সামনে। সাজিদকে দেখছি নীলা আপুর ননদ মিমের সাথে ভাব জমিয়ে তুলেছে। আমাদের বাসার ভিতরে নিয়ে গেল। নীলা আপুকে খুঁজতে লাগলো আপু, তার রুমে কাপড় গোছাচ্ছিল। দুলাভাই হেল্প করছে। আপু, আসতে এতক্ষণ লাগে তোদের? কেমন আছিস? বস এখানে। দেরি তো হয়েছে আসিফের জন্যই, দিনের 11টা পর্যন্ত ঘুমাইছে। কি আমার জন্য দেরি হয়েছে, নাকি তোর মেকআপ করতে করতে দেরি হয়েছে? আমাদের কথা কাটাকাটি সবসময় হয়। আমি কই মেকআপ করলাম, আমি এমনিই সুন্দর। কি দুলাভাই, আমি সুন্দর না? নীলার থেকেও। মজা করে হয়তো বলছে, কিন্তু আপুর রাগী চোখ দেখে বোঝা যাচ্ছে আজ দুলাভাইয়ের খবর আছে। দেখছিস? সব ময়দার গুণ। এই তোর থামবি? থেমে গেছি। দুলাভাই কেমন আছে? ভালো। তুমি? কাল তো অনেক খাটাখাটনি গেছে। দুলাভাই আমাকে বলল। কেন দুলাভাই, আমি মনে হয় কিছু করি নাই? কি করেছিস তুই? আপুকে সাজাইছে কে? কে? কে আবার? আমি। তার জন্য এমন হয়েছে। কি সুন্দর হয়নি? আমার সাজানো এলাকা জুড়ে বিখ্যাত, আর আপনি বললেন সুন্দর হয়নি? কখন বললাম সুন্দর হয়নি? তোমার আপুকে দেখে চোখ ফিরাতে পারিনি আমি। দুলাভাইয়ের কথা শুনে মাইশা অনেক খুশি, আর আপু মনে হয় লজ্জা পাইছে। হয়েছে, আর পাম দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, খেতে রাখছে, চলো। দুলাভাই অনেক ভদ্র, আপুকে অনেক ভালোবাসে এবং বাসবে সেই আশা আছে। আমরা খেতে বসলাম। আগে থেকে সবাই বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। সাজিদ তো দুলাভাইয়ের নবম শ্রেণীতে পড়া বোনের সাথে ভালোই ভাব জমিয়ে দিয়েছে। আসলে বর্তমান যুগটাই এমন, ছোট ছোট ছেলে মেয়ে এগুলো খুব ভালোভাবে বুঝে। যাক, দুলাভাইয়ের বোন দেখতে খারাপ না, সাজিদের সাথে মানাবে ভালো। এখানে কিছু বলবো না, আগে বাসায় যাই, তারপর সাজিদকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে সাজিদকে পাক্কা প্রেমিক বানিয়ে দিব। খাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছি। আপুর ননদ আসছে আমাদের সাথে। সাজিদ তো দেখি মহা খুশি, মনে তাহলে লাড্ডু ফুটছে। সাজিদকে ডেকে, সাজিদ সব দেখছি কিন্তু। ভাইয়া কাউকে বলিও না প্লিজ, আমাদের প্রেমটা করিয়ে দাও না প্লিজ। সাজিদ আমাকে অনুরোধ করে বলছে, সমস্যা নাই, তুই শুধু আমার কথা মতো কাজ করবি, নীলা আপুকে আমি বোঝাবো। আচ্ছা ভাইয়া, তাই হবে। আচ্ছা আগে বাসায় চল। বাসায় এসে পড়েছি। আমি মালামাল কিছুটা বহন করে নিচ্ছি। সাজিদকে ছেড়ে দিচ্ছি আপুর ছোট কিউট ননদের সাথে। বাসায় এসে পড়ছি। বাসায় ভালোই আনন্দ ফিরে আসলো। বলা হয়নি আপুর শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি আর ছোট একটা ননদ, নাম শান্তা। শ্বশুর শাশুড়ির মাশাল অনেক ভালো ব্যবহার, আমাকে বাবা বাবা বলে ডেকেছে। অল্পতে মানুষকে আপন বানিয়ে নিতে পারে। দুলাভাই ফ্রেশ হতে চলে গেছে, আপু ফ্রেশ হয়ে এসেছে। মাইশা শান্তাকে মাইশাদের বাসায় নিয়ে গেছে ঘুরিয়ে আনতে। সাজিদ আমি রুমে বসে আছি, খুব ক্লান্ত লাগছে, একটু রেস্ট নেই, কিন্তু সাজিদ তো আমাকে ঘুমাতে দিচ্ছে না। ভাইয়া কিভাবে কি করব? তোর কিছু করতে হবে না, আমি সব করে দিব। তুই শুধু শান্তার আশেপাশে থাকবি, আর একবার ছাদে নিয়ে যাবি, আর একবার বাসায় নিয়ে আসবি। আমি কি বুদ্ধি দিচ্ছি নিজেও জানি না। কি যে বলো ভাইয়া। এখন ঘুমাবো, বিকেলে কাজ হয়ে যাবে, তুইও ঘুমা। বলেই আমি ঘুমিয়ে পড়লাম। সাজিদও আমাকে ডাকে নাই। লম্বা একটা ঘুম দেওয়ার পর সাজিদ ডেকে তুলছে। ভাইয়া ভাইয়া বিকাল হয়ে গেছে তো। তুই কখন বিকেল হবে সেই অপেক্ষায় ছিলি নাকি? না। ফ্রেশ হয়ে আসি, তুই যা। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই টিভি দেখছে। আমাকে দেখে দুলাভাই বলছে, কি হে ঘুমের রাজা, ঘুম ভাঙছে তাহলে? দুলাভাইয়ের কথা শুনে মাইশা বলে উঠল, বললাম না আসিফ শুধু ঘুমাই। মাইশা লেগে থাকে সব সময়। ভালো করছি। মাইশা চুপ কর তো, আসিফ একটু বেশি ঘুমায়, তাই বলে এত কথা বলতে হয় না। নীলা আপু আমাকে বুঝে ভালো।
তারপর সোফায় বসে অনেকক্ষণ কথা বলে। ছাদে যাব ঠিক করলাম, বাহিরে যাওয়া নিষেধ এখন। আপু, দুলাভাই, শান্তা, মাইশা আমাদের আগেই চলে গেছে। আমি সাজিদ ইচ্ছা করে দেরি করলাম কি করে শান্তাকে পটানো যায় সাজিদের জন্য। ছাদে যাবার আগে নিচ থেকে সবার জন্য আইসক্রিম নিয়ে গেলাম। এখন এসব খাওয়া ঠিক না, তারপরও যে গরম পড়ছে সবাইকে আমি দিচ্ছি, আর সাজিদকে পাঠালাম শান্তাকে দেওয়ার জন্য। মাইশা কিছুটা বুঝতে পারছে। কি রে, কি প্ল্যানিং চলছে? তোকে বলতে পারি যদি তুই হেল্প করিস। করব বল। শান্তার প্রেমে সাজিদ হাবুডুবু খাচ্ছে। ও আচ্ছা, আমি আগে থেকেই ধারণা করছি। তোর দরকার পড়লে হেল্প করিস। আচ্ছা। আপু, তোমরা কথা বলো, আমরা এদিকে যাচ্ছি। আমরা ছাদের আরেক পাশে যাব। শান্তা মাইশার সাথে। শান্তা, এদিকে আসো। আমরা এক জায়গায় বসলাম। বিকেলটা অনেক সুন্দর লাগছে। কেমন লাগছে শান্তা? জি ভাইয়া, ভালো। আমার সাথে বিয়ের দিনই অনেক ফ্রি হয়ে গেছে। তো শান্তার কোনো বফটপ আছে? না ভাইয়া, আর এইসব ভাইয়া শুনলে মেরে ফেলবে আমাকে। ভালো, এসব না করাই ভালো। আচ্ছা ভাইয়া, তোমাদের প্রেমের কাহিনীটা বলো শুনি। আমাদের প্রেমের কাহিনী কার সাথে আমি ঠিক বুঝতে পারছি না। কার কাছ থেকে শুনলো? আপু বলে দিল। মাইসা আপুর আব্বুর কাছে। তোমাদের নাকি পরীক্ষার পর বিয়ে। কথা ছিল, কিন্তু পরীক্ষাই তো হবে না। মনে হয় না এই জীবনে মাইশার সাথে আমার বিয়েটা হবে। আমিও মজা করে মিথ্যাটাই বললাম। না শান্তা, আসিফ ভাইয়ের সাথে নিধি আপুর বিয়ে ঠিক হয়েছে, আর মাইশা আপুর বিয়ে আটকানোর জন্য অভিনয় করে যাচ্ছে। মানে বুঝলাম না। তারপর সব কিছুই বললাম। শান্তার মুড অফ হয়েছে, সাথে মাইশারও। সাজিদ যে কেন সত্যটা বলতে গেল, আনন্দটাই মাটি। আচ্ছা চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। চলেন। আমি আর শান্তা পিছনে, সাজিদকে ইশারায় সামনে যেতে বললাম। শান্তা, আমি শান্তাকে ডাক দিলাম। জি বলেন ভাইয়া। সাজিদকে তোমার কেমন লাগে? আস্তে আস্তে বলছি যেন কেউ না শুনে। কেন ভাইয়া, এই কথা কেন বলছেন? সাজিদ তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুমি সাজিদকে তীরে তুলে নাও। ভাইয়া শুনলে আমাকে মেরেই ফেলবে। ভয় পেও না, নীলা আপু, দুলাভাই আমি ম্যানেজ করব। তুমি শুধু বলো তোমার পছন্দ হয় কি না। আসলে ভাইয়া আমি ওইভাবে ভেবে দেখিনি, আমাকে ভাবতে দেন, আমি আপনাকে পরে জানাবো। বাসায় চলে আসলাম। সবাইকে নাস্তা করার জন্য ডাকছে। সাজিদ আমার সাথে বসছে। ভাইয়া কি কথা হলো? হয়েছে, যা হবার রুমে বলবো। এখন শুধু শান্তার দিকে মাঝে মাঝে দেখবি আর মুচকি হাসবি। আচ্ছা। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করছে সাজিদ। শান্তা আমাকে ইশারায় বলছে সাজিদকে থামতে বলতে। সবাই দেখবে। সাজিদ চেপে যা, মনে কর কাজ হয়ে গেছে। সাজিদকে বললাম। নাস্তা করে আমার রুমে লুডো খেলার আয়োজন করলাম। এই সুযোগে সাজিদের কাজটা করে দিতে হবে। ভাইয়া সাজিদ যেভাবে হাসছিল আমার দিকে চেয়ে, আমার খুব হাসি পাচ্ছিল। আপনিই শিখিয়েছেন তাই না? শান্তা আমাকে আলাদাভাবে বলল। সাজিদ কিন্তু ছেলে ভালো, কোনো মেয়ের সাথে রিলেশন নাই, ছিল না। আপনি কিভাবে জানেন? আমাদেরগুলো দেখেই তো সময় শেষ কিভাবে করবে। শান্তা আমার কথা শুনে হাসছে। আচ্ছা, সাজিদকে বললেন আমার সাথে কথা বলতে। আমরা খেলা শেষ করে যে যার রুমে। খেলায় আমার হার হয়েছে। 200 টাকার খাওয়ানোর জরিমানা। কালকে সকালে খাওয়াবো। ভাইয়া কি করলে? সাজিদ শুয়ে শুয়ে নাকে তেল দিয়ে ঘুমা। মনে কর কাজ হয়ে গেছে। তুই কথা বলতে বলছে শান্তা। আমার কথা শুনে সাজিদ খুশিতে আত্মহারা। কেমনে হলো? আমার কাজ শেষ, এবার নিজেরটা নিজে করো। হেল্প লাগলে বইলো। আমি বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে সেই 11টা, তাও আবার নীলা আপুর ডাকে। আসিফ ওঠ, শান্তাকে কি বলেছিস? নীলা আপুকে কী সব বলে দিল শান্তা। আপুর কথা শুনে খুব ভয় পেয়ে যায়। নতুন আত্মীয় শান্তা যদি আপুর কাছে এগুলো বলে দেয়, মান সম্মান প্লাস্টিক। কি বলছি আপু? কাল রাতে কি বলেছিস? আপু সরি, সাজিদি বলতে বলছিল। সরি টরি কাজ হবে না, বাজির টাকা দিয়ে আসো, যাও। আপু রাতের 200 টাকা বাজির কথা বলছে তাহলে? ও আচ্ছা, আগে বলবে তো। যাচ্ছি। ভয় পাইছিলাম খুব, তারপর ওদের পাওনা বুঝিয়ে দিলাম। মাইশা ছিল শান্তার সাথেই, ছোট ভাই সাজিদও তাদের সাথে। যাক, তাহলে কাজ হয়ে গেছে। মজা করে কেটেছে 2 দিন। যাওয়ার সময় নাকি শান্তা সাজিদকে নাম্বার দিয়ে গেছে। এখন দিন নাই রাত নাই, সাজিদের কানে মোবাইল। প্রথম প্রেম তো তাই। আজ 7ই এপ্রিল।
করোনা মহামারীতে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে চলছে, দিন দিন বেড়েই চলছে রোগী আর মরার খবর। এই দুঃসময়ে আমার বাসায় থাকা জরুরি। অনেক কষ্টে বাসায় চলে আসলাম। নিধি, আম্মু, আব্বুর সাথে না হয় শেষ সময়টা পার করি। প্রতিদিনের খবর দেখে কলিজা কেঁপে ওঠে। আল্লাহ আমাদের উপর অনেক রাগ করে আছেন। মসজিদে গিয়ে নামাজ পড়তে পারা যায় না। মানুষগুলো খাঁচায় বন্দি হয়ে আছে। পাখিগুলো স্বাধীনভাবে উঠছে। সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে শুশুক, ডলফিন। প্রকৃতি আজ নিজের গতিতে চলছে। থমকে গেছে সারা বিশ্ব। লকডাউন করা হয়েছে আমাদের এলাকা। একটু পর পর পুলিশ আসছে। রাস্তায় দেখলেই বাড়ি, কিন্তু এলাকার লোকজন কাজ ছাড়াই চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। পোলাপাইনগুলো একসাথে খেলতে যাচ্ছে। সচেতন হচ্ছে না কেউই। মাঝে মাঝে সরকারকে গালি দিচ্ছে, কিন্তু নিজেদের ভুলগুলো চোখে পড়ছে না। হতে পারে আমার কারণে আমার পরিবার ধ্বংসের মুখে। বাসা থেকে বের হচ্ছি না কেউ। নিধির সাথে সময় কাটাচ্ছি ভালোই। আব্বু আম্মু বলছিল বিয়েটা করে নেই, কিন্তু আমি মানুষের এই বিপদে আনন্দের সাগরে ভাসতে চাই না। আল্লাহ আমাদের রহমত করুন, পরে না হয় বিয়েটা করব। সমাপ্ত।